2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রকে যাকে বলে একেবারে তছনছ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পতন ঘটেছে আর ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এখানেই শেষ নয়, রাজপাট থেকে তৃণমূল কংগ্রেসের বিদায়েই শেষ হয়নি রাজনীতি। নির্বাচনের পর মমতা ব্যানার্জির দল অন্তর্কলহে কার্যত মুছে যাওয়ার জোগাড়, যার তুলনায় ব্যবহার করা যায় একটা মাত্র শব্দবন্ধ, সেটা হলো রাজনৈতিক মহাপ্রলয়। আর এই রাজনৈতিক মহাপ্রলয়ের পর পর্দার আড়ালে শুরু হয়েছে এক নতুন খেলা। পশ্চিমবঙ্গের 30% মুসলিম ভোট ব্যাংক, যা এতদিন তৃণমূলের শক্তির প্রধানতম উৎস ছিল, তা এখন কোন দিকে যাবে? কোন রাজনৈতিক দলের ছত্রছায়ায় আশ্রয় নেবে তারা? যখন রাজ্যের মুসলমানরা প্রায় দিশেহারা অবস্থায়, ঠিক এই সময়ই ভেসে আসছে এক চাঞ্চল্যকর খবরটি হলো কলকাতার বাংলাদেশ হাই কমিশনের ব্যবস্থাপনায় দুজন ব্যক্তি, যারা আদতে বাংলাদেশের জামায়াতে ইসলামের সঙ্গে যুক্ত, তাদের তাত্ত্বিক নেতা, তারা এসেছেন কলকাতায় অত্যন্ত সংগোপনে। বৈঠক করেছেন বামফ্রন্টের নয়, সিপিএমের 2 শীর্ষ নেতার সঙ্গে। কি কথা হলো সেই বৈঠকে? বাম আইএসএফ আর ওপার বাংলার ইসলামী শক্তি কি হাত মেলাচ্ছে বাংলায় বিজেপির রথ থামাতে, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে? আজ আমরা করব এই খবরের কাটাছেঁড়া। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ এটা একটি ভয়ঙ্কর খবর দিচ্ছে। আজ অনেক গোপন তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। প্রিয় দর্শক, গত 1 দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথাই প্রচলিত ছিল, সংখ্যালঘু ভোট যার, আরও বাংলা করে বলি, মুসলমান ভোট যার, নবান্ন দখলে তার। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এই সমীকরণকে ঢাল বানিয়ে রাজত্ব করেছে গত 15 বছর। কিন্তু 2026-এর নির্বাচনে সেই দুর্গে ফাটল ধরেছে। একটা অংশের মুসলিম ভোটার, বিশেষ করে যুব সমাজ, তারা উন্নয়ন আর চাকরির স্বার্থে বিজেপির দিকে ঝুঁকেছে। এদের সঙ্গে আছে মুসলিম মহিলারাও, তাদেরও একটা অংশ। এই খবরটা আদৌ মিথ্যে নয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি এই কথাটি। কিন্তু তাদের সংখ্যা যে আদৌ বেশি নয়, এটাও সত্যি। বিজেপির বিপুল জয়, 2/3 জয়ের বড় কারণ হলো হিন্দু ভোটের মেরুকরণ। মুসলিম ভোটে চিরকালই মেরুকরণ ছিল, কিন্তু রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণ এই প্রথম। আর এটাই মুসলিম সমাজের, মুসলিম সম্প্রদায়ের দুশ্চিন্তার কারণ হয়েছে। যে যাই বলুক, যতই সম্প্রীতির গান গাওয়া হোক, মুসলিম মানসিকতায় হিন্দু বিদ্বেষ স্থায়ী আসন নিয়েছে, বিশেষত ভারতে, এবং ভারতের বাইরে নয় পশ্চিমবঙ্গ। তাই পশ্চিমবঙ্গেও এই হিন্দু বিদ্বেষ একটা আছেই। রাজনৈতিক দলগুলো ভোট ব্যাংকের স্বার্থে এই মানসিকতাকে তোষণ করে গেছে। সম্প্রীতির কথা লোক দেখানো, ওই একই বৃন্তে 2টি কুসুম, এসব লোক দেখানো। আর এই কারণেই রাজ্যের মুসলিম সম্প্রদায় মমতার পতনের পর নতুন ছাতার সন্ধানে আছে। একটা ক্ষুদ্র অংশ তাদের স্থানীয়ভাবে ঝুঁকেছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির দিকে। কিন্তু পুরো রাজ্যে ছাতা দেয়া সহজ নয়,
সে যোগ্যতা এবং ক্ষমতা হুমায়ুন কবিরের নয়। ফলত মুসলিমদের বিপুল অংশ যারা বিজেপিতে যাওয়ার কথা ভাবতেও পারে না, মানসিকভাবে যারা বিজেপির তীব্র বিরোধী, তৃণমূল ভেঙে যাওয়ার পর তারা এখন আশ্রয়হীন। ঠিক এই শূন্য স্থানেই এন্ট্রি নিতে চাইছে সিপিআইএম ও আইএসএফ। গত নির্বাচনে সিপিএম মাত্র 5% কম ভোট পেলেও রাজনৈতিক বিশ্লেষকদের একটা অংশ বলছেন তৃণমূলের অবর্তমানে সংখ্যালঘুদের কাছে এই মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প হলো বামপন্থীরা, বিশেষ করে সিপিএম। কারণ সিপিএম ছাড়া বাকি বাম শক্তি, ওই ফরওয়ার্ড ব্লক, আরএসপি ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বাম না বলে সিপিএম বলবো এখন থেকে, কারণ তারা কেবল টিকে আছে সাইনবোর্ডে। আর এই সুযোগটাই লুফে নিতে চাইছে ওপার বাংলার মৌলবাদী শক্তি। দেশে আওয়ামী লীগ নেই, যারা বাংলাদেশে ক্ষমতায় আছে এবং ক্ষমতার বাইরে সরকারে এবং বিরোধী দলে, তারা আসলে একই রাজনৈতিক মুদ্রার এপিঠ ওপিঠ। বিএনপি আর জামাত তাই একযোগে পরিকল্পনা করেছে কিভাবে পশ্চিমবঙ্গের মুসলমানদের পাশে দাঁড়ানো যাবে। আর বাংলাদেশের মৌলবাদীদের পুরনো স্বপ্ন গ্রেটার ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশকে কিভাবে বাস্তবায়িত করা যাবে। এবার আসা যাক সেই সবচেয়ে বড় খবরে, যা এই মুহূর্তে গোপন এবং প্রথম প্রকাশ্যে আনছে আমাদের এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। এখনও যে খবর পায়নি অন্য কেউ, সেই খবরটিতে আসি। আমি গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে, আমি মুখ্যত বাংলাদেশ নিয়ে আমি আমার এই চ্যানেল চালিয়েছি। বাংলাদেশে আমার প্রচুর শুভানুধ্যায়ী বন্ধু, সেখানকার রাজনৈতিক নেতাদের মধ্যে বহু মানুষের সঙ্গে আমার গভীর যোগাযোগ। সেই গভীর যোগাযোগের সূত্রে এই খবরটি আমি পেয়েছি। খবরটি হলো, বাংলাদেশের ইসলামী শক্তির প্রধান মুখ জামায়াতে ইসলামীর 2 জন উচ্চপদস্থ প্রতিনিধি কলকাতা স্থিত বাংলাদেশ হাই কমিশনের বিশেষ ব্যবস্থাপনায় অত্যন্ত গোপনে কলকাতায় পা রেখেছেন এবং তারা বৈঠক করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বর্ষিয়ান নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। খবরটি শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন যাদের আদর্শ, মানে কমিউনিস্টদের আদর্শ সম্পর্কে বলা হয় যে উত্তর আর দক্ষিণ মেরু হচ্ছে কমিউনিস্ট আর জামাতের সম্পর্ক, মৌলবাদী শক্তির সম্পর্ক, তারা কিভাবে এক টেবিলে বসবে, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মনে জাগছে। তাহলে শুনুন, রাজনীতির গভীর গোপন খেলায় ব্যবহারিক দিক আর তাত্ত্বিক দিকের মধ্যে আবার ওই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর তফাৎ। যা তাত্ত্বিক দিক দিয়ে যেটা বলা হয়, ব্যবহারিক দিকে করা হয় একেবারে সম্পূর্ণ বিপরীত মেরুর। কমিউনিস্টদের ধর্মনিরপেক্ষতা মানে এই উপমহাদেশে হিন্দুর শত্রু হওয়া কিন্তু মুসলমানের বন্ধু হওয়া, তারই নাম কমিউনিস্ট। অনেকে সিপিআইএমকে অনেকে মজা করে বলে আমার বন্ধুদের মধ্যে, পরিচিতদের মধ্যে, যে এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট নয়, মুসলিমস। এই কারণেই ধর্মের ভিত্তিতে ভারত ভাগ দাবির সমর্থক ছিল কমিউনিস্টরা, কিন্তু বাংলা ভাগের বিরুদ্ধে তারা ছিল। আজও তারা চেয়েছিল পুরো বাংলাটা যদি পাকিস্তানের মধ্যে চলে যায় তাহলে বাংলা এক থাকবে। আজও বাংলা ভাগের জন্য, মানে বাংলা কেটে পশ্চিমবঙ্গকে বার করে নিয়ে আসার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির বাপান্ত করে থাকে এই কমিউনিস্টরা। এই কারণেই বাম শাসনের 34 বছরে এ রাজ্যে বাংলাদেশি মুসলমানরা লাখে লাখে
এসে ঘরবাড়ি তৈরি করেছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে পড়েছে সারা ভারতে। এটা আমার কথা নয়, মমতা ব্যানার্জির কথা। তিনি তখন বিরোধী ছিলেন। পার্লামেন্টে স্পিকারকে কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন এই কারণেই। তখন ওই যে বললাম, তখন তিনি বিরোধী দলে ছিলেন। বাংলাদেশের আর কমিউনিস্টরা ছিল কার সাথে? মনমোহন সিং, সোনিয়া গান্ধীর সরকারের থেকে সাথে। ঘটনাটা সম্ভবত 2005 সালের। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির দিকে চোখ ফেরান, সেখানেও একই দৃশ্য দেখবেন। সেখানকার কমিউনিস্টরা শেখ হাসিনার পতন ঘটাতে হাত মিলিয়েছিল জামাত সমেত মৌলবাদী শক্তিগুলোর সাথে। সুতরাং কমিউনিস্ট চরিত্রে অসম্ভব বলে কিছু নেই। জামাতের সঙ্গে এক টেবিলে তারা বসবে, এটাতে নিয়ে কোনো আপনার অবিশ্বাসের কারণ নেই। ফিরে আসি মূল প্রসঙ্গে। জামাত সিপিএম এই বৈঠকে ফর্মুলা তৈরি হয়েছে। কোন ফর্মুলা? বিজেপিকে রুখতে কি করা হবে। বাম আইএসএফ জোটকে ওপার বাংলা থেকে লজিস্টিক্যাল ও কৌশলগত সমর্থন দেবে ওপারের জামাত। সেই বিষয়ে চুক্তি হয়েছে, কথা হয়েছে, যাতে রাজ্যের মুসলিম ভোট সম্পূর্ণভাবে বামেদের দিকে ঘোরানো যায়। সে ব্যাপারেও জামাত খুব শীঘ্রই এই খবরটা তাদের নির্দেশ দেয়া শুরু হয়ে গেছে এবং সেই নির্দেশ ছড়িয়েও যাচ্ছে। সত্যি বলতে কি, ঘটনাটা, এই খবরটা যখন শুনি তখন প্রথমে আমিও সন্দিহান ছিলাম খবরের সত্যতা নিয়ে। তাই ক্রস চেক শুরু করি। আমার অনুসন্ধানী সূত্র যখন এর গভীরে গেল তখন উঠে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য। এই পুরো জল্পনার কেন্দ্রে যার নাম সবচেয়ে বেশি হাইলাইট করা হচ্ছে তিনি হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মোহাম্মদ সেলিম দলের রাজ্য সম্পাদক। তার উপর তিনি ধর্মে মুসলমান এবং কমিউনিস্ট হলেও তিনি সেকুলার নন, তিনি সাচ্চা মুসলমান। তিনি জামায়াতের বিশ্বাসভাজনও। কিন্তু সুজন চক্রবর্তী, বিমান বোস ইত্যাদি এরা না হয়ে কেন বিকাশ রঞ্জন? জামায়াত বা কট্টরপন্থী ইসলামী দলগুলোর কাছে বিকাশ বাবুর একটা আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তিনি তাদের কাছে একটি প্রিয় এবং চর্চিত নাম। কেন? এর উত্তর লুকিয়ে আছে অতীতে। বিকাশবাবু কলকাতার মেয়র ছিলেন, সিপিএম কংগ্রেস জোটের মিলিত প্রার্থী হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন এই কদিন আগেও, এই এপ্রিল মাসেও। তার নির্বাচনে ক্রস ভোটিংয়ের কথা উঠেছিল এবং তৃণমূলের বেশ কিছু ভোট চলে গিয়েছিল বিকাশ রঞ্জনের পক্ষে। অর্থাৎ কংগ্রেস সিপিএম বাম জোটের যত ভোট পাওয়ার ছিল তার থেকে বেশি ভোট পড়েছিল তার দিকে। অর্থাৎ রাজনীতিতে দলের বাইরে তার একটা আলাদা সাপোর্ট বেস আছে। আর এসবের পিছনে সেই সময় কবে হয়েছিল ওই নির্বাচন? 2016 সালে। আর 2015 সালে বিকাশ রঞ্জন একটা বড় কাজ করেছিলেন। কলকাতার ধর্মতলায় একটি প্রকাশ্য গোমাংস ভক্ষণ অনুষ্ঠানে বা বিফ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অংশ নিয়েছিলেন এবং প্রদর্শনীর ব্যবস্থা করে সবার সামনে গোমাংস খেয়েছিলেন। জামাত কট্টরপন্থীরা মনে করে বিকাশবাবু যত না হিন্দু, তার চেয়ে তিনি বেশি মুসলমান। তিনি তাদের ধর্মীয় অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলেন। কেন? কারণ মোহাম্মদ সেলিম কিংবা কোনো মুসলিম নেতাকে নিয়ে কিংবা গোমাংসের সঙ্গে শূকরের মাংস মিশিয়ে আলাদা ধর্মনিরপেক্ষতার স্লোগানটাকে আরও বড় না করে শূকরকে বাদ দিয়ে, শুয়োর বাদ দিয়ে তিনি শুধু গরু খেয়েছিলেন। আর এই কারণেই জামাতের পছন্দের কারণ বিকাশবাবু, কারণ শুয়োর আবার ইসলামের কাছে একটা ঘৃণিত প্রাণী। আর বিকাশবাবুকে বাংলার বিজেপি বিরোধী লড়াইয়ের মুখ হিসেবে আজ যে জামাতের এত পছন্দ,
তার কারণ, তার পেছনে এসবের ভূমিকাও একটা বড়। বন্ধুরা, মুসলিম কমিউনিস্ট প্রেমের সমীকরণটা বুঝতে আমাদের একটু অতীতে ফিরতে হবে। 1977-এ কংগ্রেস বিরোধী রাজনীতির ফসল ঘরে তুলে রাজ্যে ক্ষমতা দখল করে সিপিএম সহ বাম শক্তিরা ক্ষমতা নেয়। সেটা নিরবিচ্ছিন্নভাবে চলে 30টা বছর। নিরবিচ্ছিন্নভাবে। আরও 4 বছর ছিল, তবে তখন পালাবদল শুরু হয়ে গেছে। মুসলমানরা আঠার মতো লেগেছিল বামেদের, বিশেষ করে সিপিএমের সঙ্গে ওই 30টা বছর। রাজ্যে মুসলমানদের ক্ষমতায়নের পেছনে সবচেয়ে বেশি যোগদান ছিল কমিউনিস্টদের। একেবারে গ্রাম থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সর্বত্র জনপ্রতিনিধি মুসলিমরা। খুব কম করে হলেছিল 70 থেকে 80 ভাগ। পরিবর্তন এলো 2007-এ। 2007 সালের নন্দীগ্রাম আন্দোলন এবং রিজওয়ানুর রহমানের রহস্য মৃত্যুর পর বামেদের থেকে মুসলিম ভোট সম্পূর্ণ ঘুরে গিয়েছিল তৃণমূলের দিকে। তৎকালীন সময়ে গুঞ্জন উঠেছিল যে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশের জামাত এবং কিছু কট্টরপন্থী সংগঠন পর্দার আড়ালে কলকাঠি নেড়েছিল মমতা ব্যানার্জির হয়ে। কারণ জামাত ও ইসলামী শক্তি বুঝেছিল সিপিএমের দিন চলে যাচ্ছে। বিকল্প আসছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির তৃণমূল বিকল্প হয়ে আসছে। সিপিএমকে হঠাতে, বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্য কমিউনিস্টদের চিরাচরিত ধ্বংসের রাজনীতি ছেড়ে ওই সিঙ্গুর নিয়ে যে সৃষ্টির রাজনীতি করতে গিয়েছিলেন, সেই সৃষ্টির রাজনীতির লাইন নেওয়াটাকে ভারত বিরোধী শক্তি ভালো চোখে দেখেনি। আর মমতা সেই সুযোগ চমৎকার ব্যবহার করেছেন। তিনি চীনের দালাল মাওবাদীদের সঙ্গে গোপন সমঝোতা করেন, বাংলাদেশে জামাতের প্রতিনিধিদের সঙ্গেও গোপন বৈঠক করেন। মাওবাদীদের মতো জামাতও মমতাকে আশ্বস্ত করে মুসলমান ভোটের ব্যাপারে। আর তাই সিপিএমের পতন ঘটতে দেরি হয়নি। ভোটের পরে মাওবাদী নেতা তাকে হত্যা করিয়েছেন মমতা, কিন্তু মুসলমানও তো একটা নেতাকে হত্যা করেছেন, কিন্তু মুসলমানদের তিনি দুধেল গাই বলে কোলে টেনে নিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজনীতির চাকা সেই তখনই ঘুরে যায়। আবার বর্তমানে রাজনীতির চাকা ঘোরাতে জামাত আবার সক্রিয় হয়েছে। জামাত বুঝেছে তৃণমূল কংগ্রেসের যে হাল, তাতে মমতার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাই মুসলমানদের অধিকার রক্ষায় তারা ফিরে এসেছে সিপিএমের কাছে। উদ্দেশ্য সিপিএমের নেতৃত্বে কংগ্রেস, আইএসএফ, অন্যান্য বিজেপি বিরোধী দলকে এক ছাতার তলায় নিয়ে এসে মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখার ব্যবস্থা করা। 30% মুসলিম ভোট যাতে রাজ্যের ক্ষমতার মূল অংশীদার আবার হয়ে ওঠে, সেই ব্যবস্থা করা। কারণ এই বিকল্প শক্তি জানে হিন্দু ভোটের যে মেরুকরণ হয়েছে এই রাজ্যে, সেই মেরুকরণ ক্ষণস্থায়ী হবে। আর জামাত লম্বা রেসের ঘোড়া, ওরা অপেক্ষা করতে জানে, ঠিক সময়ে ঝাঁপাতে জানে। সেটা বাংলাদেশে দেখা গেছে। বাঙালি হিন্দুর মানসিকতায় কমিউনিস্ট ভাবাদর্শ এত প্রবলভাবে বসে আছে যে 26-এর এই মানসিকতা, এই হিন্দুত্বের দিকে শিফট, এটা বেশি দিন থাকবে না। মমতার দুর্নীতি ও কুশাসন এই অবস্থার জন্য দায়ী। বিজেপির প্রতি ভালোবাসার হানিমুন পিরিয়ড কাটলেই বামেরা মঞ্চে ফিরবে। আর বামেরা ফিরলে আবার ফিরবে ইসলামী প্রভুত্ববাদ পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তাহলে কি ঠিক হয়েছে জামাত সিপিএম বৈঠকে? আবার বলি, অত্যন্ত গোপনীয় বৈঠক। চারপাশে শক্ত দেয়াল ছিল, খবর বাইরে আসা দায়। তবু কথায় আছে না, দেয়ালেরও কান আছে। আর সেই দেয়ালের কান যেটুকু খবর দিয়েছে
সেটা এবার বলছি। কীরকম খবর? এক, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ফ্রন্ট খোলা হবে সিপিএমের নেতৃত্বে। জামাতের নেতৃত্বে মুসলমানরা সিপিএমকে সাপোর্ট দেবে। দুই, ইসলামী শক্তির হেডকোয়ার্টার থেকে রাজ্যের সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে নির্দেশ দেওয়া হবে সিপিএমের সঙ্গে কোঅর্ডিনেট করে সম্মিলিত লড়াইয়ের মঞ্চ গড়ে তোলার জন্য। তিন, অর্থায়নের ব্যবস্থা হবে, কারণ টাকা পয়সা ছাড়া রাজনীতি হয় না। জামাত সেই অর্থায়নের ব্যবস্থা করবে। বাংলাদেশে হাসিনা বিরোধী আন্দোলনে যেভাবে অর্থায়ন হয়েছে, এখানেও সেভাবে টাকা আসবে। আপনারা জানেন বাংলাদেশে যে হাসিনা পতনে টাকা ঢেলেছিল, সেটা হচ্ছে ডিপ স্টেট, জর্জ সোরসের ডিপ স্টেট। কাদের মাধ্যমে? ওই জামাতের মাধ্যমে তারা ঢেলেছিল। এবং মনে রাখবেন, জামাত কিন্তু আমেরিকার চোখে তাদের পজিশন কিন্তু বিএনপির মতনই নয়, বিএনপির থেকেও ওপরে। সুতরাং এই টাকা আসবে ডিপ স্টেট, মানে আমেরিকা থেকে টাকা আসবে সিপিএমের নেতৃত্বে মুসলমানদের একজোট করা, বিজেপি বিরোধী শক্তিকে এই রাজ্যে প্রতিষ্ঠিত করা। আলোচনা এবার শেষ করি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম ভোট ব্যাংক এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তৃণমূলের পতনের পর এই ভোট ব্যাংককে নিজেদের দিকে টানতে সিপিএম, আইএসএফ ইত্যাদিরা এদের জোট যেমন চেষ্টা করবে, তেমনি বিজেপিও চাইবে মুসলমানদের একটা অংশকে নিজেদের জাতীয়তাবাদী স্রোতে সামিল করতে। এবং সেই প্রক্রিয়া কিন্তু বিজেপি শুরুও করে দিয়েছে। কতটা সাফল্য আসবে সেটা ভবিষ্যৎ বলবে। জামাতের সাথে গোপন বৈঠকের এই খবরের সত্যতা নিয়ে কেউ সন্দেহ করতেই পারে, কিন্তু বাংলার মাটিতে বিজেপি বনাম বাম আইএসএফ এই লড়াই জামাতকে পেছনে রেখে আগামী দিনে আরও তীব্র হতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, সিপিএম আর আইএসএফ এবং কংগ্রেস এবং বিজেপি বিরোধী সামগ্রিক রাজনৈতিক শক্তি, তারা কি পারবে তৃণমূল? আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, কিংবা টাইটেল দেখে, যে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিভাবে, তার কি প্রমাণ আসছে বাইরে, সেটা নিয়ে আলোচনা করব। আর সেই সঙ্গে আলোচনা করব ভারতের কি দুশ্চিন্তা বাড়ল বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামীকরণের ফলে, এবং ভারত কি করতে পারে এই পরিস্থিতিতে। দেখুন, এই প্রশ্নটি এখন শুধু বাংলাদেশ নয়, ভারতের সাউথ ব্লক এবং ভারতের সর্বত্র এই আলোচনাটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ তো আগে থেকেই 2024-এর 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ তাদের মৌলবাদী যে ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িকতা, তার কবলে বাংলাদেশ চলে গেছেও অনেকটা। কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শুধু বাংলাদেশের বেসামরিক যে প্রশাসন এবং সেখানকার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ ভীষণভাবে বেড়ে গেছে, শুধু সেটাই নয়, বাংলাদেশ সেনাবাহিনী, যে বাহিনীকে আগে বলা হতো বাংলাদেশ সেনাবাহিনী খুব প্রফেশনাল, সেই তাদের মধ্যেও এখনও দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও এই যে সাম্প্রদায়িকতা এবং ইসলামীকরণ, সেটা অত্যন্ত দ্রুত বেড়ে গেছে এবং ভীষণভাবে বাড়ছে। আপনারা জানেন যে বাংলাদেশের শহীদদের স্মরণে সেখানে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতি সোপান হিসেবে
ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রতীক। একই সঙ্গে শিখা অনির্বাণ ছাড়াও আরও একটি প্রতীক ছিল, সেটা হচ্ছে শিখা চিরন্তন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রেসকোর্স ময়দান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানেও একটি শিখা ছিল, সবসময় জ্বলতো সেই শিখা অনির্বাণ। তার নাম হচ্ছে শিখা চিরন্তন। শিখা অনির্বাণও তার যে গ্যাস সাপ্লাই ছিল সেটা বন্ধ করে দেয়া হয়েছে। শিখা চিরন্তন তারও গ্যাস সাপ্লাই যেটা ছিল সেটা বন্ধ করে দেয়া হয়েছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিভিয়ে দেওয়ার বা সরিয়ে ফেলার যে প্রসঙ্গটা ছড়িয়েছিল, এটা সে সময় অনেকের তরফ থেকে বলা হয়েছিল এটা নাকি গুজব, কিন্তু বাস্তবে শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন দুটোরই এখন নিভিয়ে দেওয়া রয়েছে। যদিও সরকার এই ব্যাপারে কিংবা আর্মি তারা এই ব্যাপারে বলছে যে এই ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা যদি প্রথমে বন্ধ করা হয়েছিল, বলা হয়েছিল যে গ্যাসের অভাব টভাব ইত্যাদি, তার জন্যে, কিন্তু আদৌ এখন তো আর গ্যাসের সেই অভাব নেই। সকলের বাড়িতে যদি অন্তত চুলা জ্বলতে পারে, তা শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তনের চুলা আগুন সেটা জ্বলবে না, এটা তো এই রকম ব্যাখ্যাটা তো গ্রহণযোগ্য হয় না। সুতরাং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তবে সেটা আরও দুশ্চিন্তা কমে না, বরং তাতে আরও দুশ্চিন্তা বাড়ে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সব স্মৃতিকে মুছে ফেলে দেয়া, সেটা তো শুরু করেছিলেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সব প্রতীক, ভাস্কর্য, ঐতিহাসিক বয়ান, সব পরিবর্তন, সংস্কার ভেঙে দেয়া, সব কিছু করা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সেনানিবাসের ভেতরের এইসব প্রতীকী স্থাপনা, শিখা অনির্বাণ এবং শিখা চিরন্তন, সেগুলোকেও নিভিয়ে দেওয়া হয়েছে। এটা নিশ্চিতভাবেই দুশ্চিন্তার। দ্বিতীয় যে দুশ্চিন্তার খবরটা বাংলাদেশ থেকে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মূল রণধ্বনি বা স্লোগান, যেমন ভারতীয় সেনার আছে জয় হিন্দ, ভারতীয় সেনা জয় শ্রীরাম বলে না, বন্দে মাতরমও নয়, তাদের যে স্লোগান হলো সেটা হচ্ছে জয় হিন্দ। বাংলাদেশেও এটা ছিল, এই স্লোগান ছিল মূল রণধ্বনি, সেটা ছিল জয় বাংলা। আগে জয় বাংলাদেশ, আগে ছিল জয় বাংলা, পরবর্তী সময়ে এটা জয় বাংলাদেশ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কিছু ভিডিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে আসছে, সাধারণ সৈনিক বা জুনিয়র কর্মকর্তাদের এক অংশ তারা ড্রিল বা ব্যারাকে ধর্মীয় স্লোগান দিচ্ছে। যখন ড্রিল করছে এবং সেগুলো প্রকাশ্যে দিচ্ছে, এমন নয় যে অপ্রকাশ্যে, তারা প্রকাশ্যে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, এইটা ব্যবহার করছেন। এই ব্যাপারেও খবর পাচ্ছি যে এরকম কোনো প্রাতিষ্ঠানিক নির্দেশ নেই। মানে বাংলা জয় বাংলাদেশ কিংবা জয় বাংলা বা জয় বাংলাদেশ পরিবর্তন করে নারায়ে তাকবীর দেওয়ার স্লোগান দেওয়ার কোনো নির্দেশ নাকি প্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। সুতরাং এটিকে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক রূপান্তর বললে ভুল করা হবে, কিন্তু ভুল করলেও এটা তো বাস্তব। অনেকে বলছেন যে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের একটা প্রতিচ্ছবি যেটা 2024-এর পর থেকে দেখা যাচ্ছে, সেইটাই হচ্ছে সেনাবাহিনী। তারা তো জনগণের একটা অংশ, সুতরাং তাদের মধ্যে ধর্মীয় পরিচিতির বহিঃপ্রকাশ ঘটছে, কিন্তু এটা তো কোনো ব্যাখ্যা হতে পারে না। সেনাবাহিনী তারা একটা কি বলবো, তারা একটা সংগঠিত একটা বাহিনী, শৃঙ্খলাবদ্ধ বাহিনী। তাদের ড্রিল বা কুচকাওয়াজে
তিনি বাড়ির বাইরে, তিনি অন্য সময় তিনি নারায়ে তাকবীর বলতেই পারেন, কিন্তু ড্রিলের মধ্যে এসে, কুচকাওয়াজে এসে নারায়ে তাকবীর বলবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। এটা দুটো ব্যাপার দেখা গেল। তৃতীয় যে ব্যাপার, আরেকটি ব্যাপারে আসছে, ইসলামের 4 জন খলিফা, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী, এদের 4 জনের নামে 4টি সেনা ডিভিশন বাংলাদেশে তৈরি হয়ে গেছে ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এবং আরও 2টো বাহিনী, যেটা নারী বাহিনী, নারীদের নামে স্ত্রী ও কন্যাদের, তারা সেটা কি হবে, সেটা হচ্ছে হজরত মুহাম্মদের তার স্ত্রী আয়েশা এবং কন্যা ফাতিমার নামে বাংলাদেশ সেনাবাহিনীতে 2টো নারী বাহিনী গঠন করা হবে, সেই সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে। আবার এখানেও খবর পাওয়া যাচ্ছে এই ধরনের কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীতে ঐতিহাসিকভাবে রেজিমেন্ট বা ব্যাটালিয়নের নামকরণ করা হতো এতদিন ভৌগোলিক অবস্থান দেখে, যেমন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইত্যাদি, অথবা সামরিক কার্যকারিতার ওপর ভিত্তি করে, যেমন গোলন্দাজ বাহিনী, সাজোয়া বাহিনী, ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বাহিনী। তবে অতীতে দেখা গেছে কিছু নির্দিষ্ট সেনানিবাস বা ঘাঁটির নাম ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামে করা হয়েছে। ঐতিহাসিক ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব নয়, তাদের নামে রাখা হয়েছে। মুক্তিযুদ্ধের যারা বীর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন তাদের নামেও রাখা হয়েছে। কিন্তু এবার যেভাবে খলিফাদের নামে এবং আয়েশা ও ফাতিমার নামে রেজিমেন্ট খোলার সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যদি কেউ বাহিনীর ইসলামীকরণ বলেন, তাহলে কি ভুল কিছু বলবেন? অনেকেই বলছেন এই যে ইসলামীকরণ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী, এই বাংলাদেশ সেনাবাহিনীর, এর সঙ্গে তুলনীয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং পাকিস্তানের সেনাবাহিনীর। প্রথমে ইরানের মডেলের, আমি মনে করি না যে ইরানের মডেলের সাথে এর কোনো যোগ আছে। ইরানে কি আছে? ইরানে 2টি সমান্তরাল সামরিক বাহিনী রয়েছে। একটা প্রথাগত সেনাবাহিনী, তার নাম আরটিএস, আর যারা দেশ রক্ষা করে, এবং অন্যটি হচ্ছে আইআরজিসি, পাসদারান, যারা সরাসরি সেদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার, সুপ্রিম লিডারের অধীনে কাজ করে এবং ইসলামী শাসন ব্যবস্থা রক্ষা করার জন্য তাদের তৈরি করা হয়েছে। মানে দেশ রক্ষার জন্য একটা বাহিনী, সাধারণ সেনা, আর একটা হচ্ছে তাদের ইসলামী যে প্রজাতন্ত্র, সেটা শাসন ব্যবস্থা রক্ষা করার জন্য। বাংলাদেশে এমন কোনো সমান্তরাল বা ধর্মীয় সামরিক বাহিনী নেই। বাংলাদেশ সেনাবাহিনী একটি একক, পেশাদার এবং প্রথাগত প্রতিরক্ষা বাহিনী ছিল, যা সংবিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। কিন্তু তা সত্ত্বেও এই যে জিনিসটা করা হচ্ছে, সে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও বোঝা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তারাও সামরিক বাহিনীকে ধর্মীয় জামা পরাতে ব্যস্ত এখন। সুতরাং এখনও ইরানের মতো জায়গায় পৌঁছতে কয়েক দশক লাগবে, কিন্তু তাদের ইরানের পথে চলাটা শুরু করে দিয়েছে। পাকিস্তানের সামরিক মডেলের সেটা কীরকম? দেখুন, 1971 সালের পর, বিশেষ করে 1970-এর দশকে জেনারেল জিয়াউল হকের আমলে পাকিস্তান সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক ইসলামীকরণ করা হয়। তারা একেবারে পরিষ্কারভাবে ইসলামীকরণ করে দেয়। তাদের মূল নীতি বা মোটো, সেটা কি বলা হয়েছে? বলা হয়েছে ঈমান, তাকওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। সেখানে সামরিক ডক্ট্রিনেই ধর্মকে মূল উপাদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তার জন্মলগ্ন থেকেই একটি আধুনিক, পেশাদার এবং ধর্মনিরপেক্ষ বা অসাম্প্রদায়িক মূল্যবোধের ওপর ভিত্তি করে এতদিন দাঁড়িয়েছিল। ক্যাডেটদের শপথ বা ব্যারাকে ধর্মীয় শিক্ষা
ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যে নিজ নিজ ধর্মাচরণ, ধর্মশিক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক ডক্ট্রিন হিসেবে পাকিস্তানের মতো জিহাদি দর্শন বাংলাদেশ সেনাবাহিনীতে নেই বলা যাবে না, এখন নেই বলা যাবে না, বলতে হবে এগুলো আর ছিল না, কিন্তু এখন চলে আসছে। বাংলাদেশ বাহিনীতে বর্তমানে পরিবর্তন আসছে। কি পরিবর্তন? বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ কিছু দৃশ্যমান এবং অভ্যন্তরীণ পরিবর্তন আসছে ধর্মীয়করণের দিকে নজর দিয়ে। হ্যাঁ, পেশাদারিত্বের ব্যাপারে নজর দিয়ে সেখানটায় ওলট পালট করা হচ্ছে। ফোর্সেস গোল 2030 তার আধুনিকায়ন করা হচ্ছে। সেনাবাহিনীর আধুনিকায়নের ড্রোন, মিসাইল, ডিফেন্স সিস্টেম এগুলো সব নিয়ে আসছে। বেসামরিক প্রশাসন, সেখানেও মাঠ পর্যায়ে সেনাবাহিনী ছড়িয়ে গেছে, এসব ঠিক। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে সামাজিক স্তরে ধর্মীয় মেরুকরণ যেটা ছিল, সেনা সদস্যদের ব্যক্তিগত ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশকে এখন সেনাবাহিনীতে সেগুলো দেখা যাচ্ছে। এটাকে নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে ইসলামীকরণের প্রথম ধাপ ভালোভাবে শুরু হয়ে গেছে। এইবার এই যে ভালোভাবে শুরু হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর এই যে বিষয়গুলো, এই যে পরিবর্তন আসছে, নিশ্চিতভাবে পাকিস্তানের মতো না হলেও, ইরানের মতো না হলেও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনাকে এখন ছুঁড়ে ফেলে দেয়া হয়ে গেছে প্রায়। বিগত রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্রীয় বয়ান থেকে 1971 সালের মুক্তিযুদ্ধের ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনাকে তার অবমূল্যায়ন এবং তাকে বিদায় দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রেক্ষিতে এই যে সেনাবাহিনীর ইসলামীকরণ করা হচ্ছে, এটা বাংলাদেশে বর্তমানে দক্ষিণপন্থী এবং ইসলামীপন্থী দল বা গোষ্ঠীগুলোর রাজনৈতিক প্রভাব ও তাদের গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে, এবং তারই ফলশ্রুতি এই ধরনের যে পরিবর্তন সেগুলো। এবং এই পরিবর্তন যতদিন না, আগে পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে আগে বলতো নিজেদের, এখনও বলে সেইটাই, তারা নিজেদেরকে বলে ডিফেন্ডার্স অফ ইসলামিক ফ্রন্টিয়ার্স, ইসলামের রক্ষক হিসেবে তারা নিজেদের জাহির করে পাকিস্তান, সেটা প্রাতিষ্ঠানিকভাবে। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে এই ধর্মীয় পরিচয়ের চেয়ে জাতীয়তাবাদের পরিচয় আগে বেশি ছিল, সেটা এখন পাল্টে যাচ্ছে। কেন এটা পাকিস্তানের পর্যায়ে যদিও যাওয়াটা একটু কঠিন হবে, কারণ এই কঠিনতার কারণ হিসেবে ভারতের একটা ভূমিকা এখানে থাকবে। সেই আলোচনা ভারতের সম্পর্কিত মহলে, প্রতিরক্ষা মহলে কিন্তু আলোচিত হচ্ছে। কেন? কারণ দেখুন, বাংলাদেশের যে অবস্থান, সেটা কিন্তু ভারতের 3 দিকে ভারত, আর তার পেটের মধ্যে হচ্ছে বাংলাদেশ। একদিকে কিছুটা হচ্ছে, সামান্য কিছুটা মায়ানমার, এবং বাকিটা হচ্ছে কিছুটা হচ্ছে বঙ্গোপসাগর, কিন্তু 3 দিকে ভারত ঘেরা। ভারত নিশ্চিতভাবেই পাকিস্তানের সামরিক বাহিনীর ইসলামীকরণকে সহজে মানবে না, কারণ তাতে ভারতের দুশ্চিন্তা বাড়বে। এটা অসুবিধাটা কি? দেখুন, শেখ হাসিনার আমলে বাংলাদেশে জনগণের মধ্যে একটা ভারত বিরোধিতা ছিল, কিন্তু সেনাবাহিনীর নিরপেক্ষতা, অসাম্প্রদায়িক সেনাবাহিনীর চেতনার জন্যে সেখানকার সাধারণ মানুষের একরকম ধারণা ছিল, কিন্তু সেনাবাহিনী তাদেরকে সামলে রেখেছিল। এখন যদি সাধারণ মানুষ এবং তারাও যদি সাম্প্রদায়িক হয় এবং ইসলামীকরণ হয়ে যায় যদি সেনাবাহিনীর, তবে তার নিশ্চিত প্রভাব পড়বে ভারতের ওপর। এর ফলে ভারতকে চিন্তা করা ভারতের ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কারণ ভারতের দুশ্চিন্তা বাড়ছে। এই দুশ্চিন্তা বাড়বার পরিপ্রেক্ষিতে ভারত কতদিন চুপ করে থাকবে, সেই আলোচনা একটু করতেই হয়।
ভারত চুপ করে কতদিন থাকবে? আর এই রকম যেভাবে চলছে এখন বাংলাদেশ, ইসলামীকরণ যেভাবে হচ্ছে সেনাবাহিনীর পর্যন্ত, সেখানে শেখ হাসিনা 6 মাস কিংবা 1 বছর পরে 6 মাসের মধ্যে তিনি ফিরবেন বলেছেন। এই ফেরাটা যত দেরি হবে ততে ইসলামীকরণ বেড়ে যাবে সেখানকার সেনাবাহিনীর মধ্যে। এবং শেখ হাসিনা ফিরে যাবেন কোন দেশে? যে দেশের সাধারণ মানুষ, সেনাবাহিনী, প্রশাসন সবার মধ্যে ইসলামীকরণ, সেখানে ফিরে গিয়ে তিনি অসাম্প্রদায়িক চেতনাকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন কিভাবে? কিন্তু ওই জন্যই বলছি, ভারতের হাতে এখন একমাত্র বাজি, যাকে নিয়ে বাংলাদেশকে আবার পুরনো সেই অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী রাজনীতিতে, ধর্মীয় রাজনীতিতে নয়, জাতীয়তাবাদী চেতনায় ফিরিয়ে নিয়ে আসার, মুক্তিযুদ্ধে ফিরিয়ে নিয়ে আসার, সেই দিনে সেই চেতনায় ফিরিয়ে নিয়ে আসার একজনই মাত্র মানুষ আছেন, এখন নেতা আছেন, তার নাম শেখ হাসিনা। আজকে যে বারবার বলা হচ্ছে শেখ হাসিনা 6 মাসের মধ্যে ফিরবে, আমি আপনাদেরকে আগেই বলেছি অক্টোবর, ম্যাক্সিমাম নভেম্বরের মধ্যে, ডিসেম্বর অবধি যাবে না, তার আগেই শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি এদের উপর নির্ভর করে, যেখানে সেনা পর্যন্ত তাদের ইসলামীকরণ হয়ে যাবে, বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশ সেনা হয়ে যাবে পাকিস্তানের সেনা, বাংলাদেশ সেনা হয়ে যাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মতো, IRGCর মতো। সেখানে যাবেন, সেখানে তো বিচার পাবেন না, যাবেন শেখ হাসিনা। কিন্তু তিনি এককভাবে, একাভাবে না। তার আগে আবার বলি, ভারতের দুশ্চিন্তা বেড়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর এই ইসলামীকরণে, এবং ভারত আর বেশি দিন চুপ করে থাকবে না। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সমস্ত গুটি সাজানো শুরু হয়ে গেছে। সেই গুটি এখন বলবো না, তার কিছু কিছু খবর নিশ্চয়ই পাচ্ছি, অবশ্যই পাচ্ছি, কিভাবে তিনি ফিরবেন। তবে একটা জিনিস শুধু বলে যায়,